বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি নাইমা নাসরিন, প্রভাষক পরিসংখ্যান। আজ তোমাদের সাথে যুক্ত হয়েছি পরিসংখ্যান প্রথম পত্রের সংশ্লেষ বা সহসম্পর্ক নিয়ে। সংশ্লেষ বা সহসম্পর্ক means correlation. Correlation that means relation between two or more variables. হ্যাঁ, অর্থাৎ দুটি চলকের মধ্যকার সম্পর্কই হচ্ছে সংশ্লেষ। সংশ্লেষের শাব্দিক অর্থ হচ্ছে সম্পর্ক। দুটি চলকের মধ্যকার সম্পর্কটা নির্ণয়ের করা হয় সংশ্লেষের মাধ্যমে। তার মানে এ পর্যন্ত আমরা যে চ্যাপ্টার গুলো পড়েছি, যে কেন্দ্রীয় মান নির্ণয় করা অর্থাৎ মধ্যবর্তী মান, রিপ্রেজেন্টেটিভ মান নির্ণয় করা, প্রতিনিধিত্বকারী মান, অথবা কতগুলো মান আছে সে মানগুলোর মধ্যে কেমন সম্পর্ক, ডিস্ট্রিবিউশনটা মানে বৈশিষ্ট্যগুলো সুষম কিনা, এই জানার জন্য আমরা যে বিস্তার পরিমাপ করেছি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ করেছি, সেখানে দেখা গেছে আমরা একটি বৈশিষ্ট্য অর্থাৎ এক চলক নিয়ে আলোচনা করেছি। আর যেহেতু আমরা সম্পর্ক নির্ণয় করব, সম্পর্ক হতে হলে একাধিক চলক লাগবে। এখানে সেজন্য আমি বলেছি রিলেশন, সম্পর্ক, কোরিলেশন, দ্যাট মিনস রিলেশন বিটুইন টু অর মোর ভেরিয়েবলস। হ্যাঁ, অর্থাৎ দুই বা ততোধিক চলকের মধ্যকার সম্পর্কই হচ্ছে সংশ্লেষ। এই সংশ্লেষ সাধারণত এখানে আমরা সংজ্ঞা দিতে যেয়ে বলে ফেলেছি কি দুইটা বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ক। এখন এই সম্পর্কটা দেখো যে সহজ সংশ্লেষ। সহজ সংশ্লেষ দ্যাট মিন যদি দুটি চলকের মধ্যকার সম্পর্ক হয়, যেমন এখানে দেখো একটা ছবি আসছে, ছবিটাকে দেখি কি দেখা যাচ্ছে। এখানে এডুকেশন এবং সাকসেস দুটি শব্দ, অর্থাৎ এই দুটি শব্দ থেকে আমরা বুঝতে পারছি এডুকেশন একটা বৈশিষ্ট্য, সাকসেস একটি বৈশিষ্ট্য। এডুকেশন যত বেশি হবে তত সাকসেস বেশি আসবে, এটাই সাধারণত আমরা জেনে থাকি। হ্যাঁ, এটা হতে পারে বা নাও হতে পারে, তবে সাধারণত এডুকেশন বেশি থাকলে সাকসেসটা বেশি। এরকম যদি দুটি চলকের মধ্যকার সম্পর্ক নির্ণয় করা হয় তবে সেটা হবে সহজ সংশ্লেষ। আর আরেকটি হচ্ছে বহুধার সংশ্লেষ। বহুধার সংশ্লেষ দ্যাট মিনস হচ্ছে যে দুইয়ের অধিক চলকের মধ্যে সম্পর্ক। যেমন এই যে এখানে যে সাকসেসটা আছে, সাকসেস কিন্তু শুধুমাত্র এডুকেশনের উপর নির্ভরশীল নয়। সাকসেস পেতে গেলে আমাদেরকে আরো অনেক কিছু লাগে, যেমন ভিশন লাগে, এডুকেশন লাগে, ক্রিয়েটিভিটি লাগে, অবজেক্টিভস লাগে, স্ট্র্যাটেজি লাগে, ইন্সপিরেশন লাগে, পার্টনারশিপ লাগে। তার মানে কি আমার লক্ষ্য ঠিক করে নিতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, সেই লক্ষ্যের উপর দিকে খেয়াল রেখে আমার সৃজনশীলতা লাগবে, অবজেক্টিভ লাগবে, স্ট্র্যাটেজি কৌশল লাগবে, উৎসাহ লাগবে এবং পার্টনারশিপ। সব মিলিয়ে যদি আমি চেষ্টা করি তবেই আমার সাকসেস আসবে। হ্যাঁ, এই যে এখানে এই ভিশন, এডুকেশন, ক্রিয়েটিভিটি, অবজেক্টিভ, স্ট্র্যাটেজি, ইন্সপিরেশন, পার্টনারশিপ সবগুলি এক একটি বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যগুলোর প্রভাবে আমি যে জিনিসটা পেয়ে থাকি, মূল যে উৎপাদনটা, সেটা হচ্ছে সাকসেস। এডুকেশন আর সাকসেস এই দুটি সম্পর্ক যখন হচ্ছে তখন হচ্ছে সহজ সংশ্লেষ। আর যখন একাধিক চলক সাকসেসটাকে প্রভাবিত করছে তখন সেটা হচ্ছে বহুধার সংশ্লেষ। হ্যাঁ, মানে এই সাকসেসের সাথে যখন একাধিক চলকের সম্পর্ক সেটাই হচ্ছে বহুধার সংশ্লেষ। এই হলো সিম্পল কথা। হ্যাঁ, যেমন করোনাকালীন এই যে প্যান্ডামিক সিচুয়েশন, করোনা সিচুয়েশন, এই সিচুয়েশনে আমাদের স্কুল কলেজগুলো সব বন্ধ আছে। সে কারণে কিন্তু আমাদের শিক্ষার উপর একটা প্রভাব পড়ে গেছে। প্রভাব পড়ে গেছে মানে কি, আমাদের সাধারণভাবে শিক্ষার্থীরা একটু পড়াশোনা থেকে বিমুখ হয়েছে। যদিও আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, তারপরেও আমাদের যে জেনারেল প্রসেসটা ছিল যে মুখোমুখি ক্লাস নেওয়া, টিচারদের সাথে, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকা, সেই জায়গাটা থেকে বের হয়ে যাওয়াতে আমরা আমাদের ক্লাসগুলো ঠিকভাবে না হওয়াতে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা থেকে কিছুটা বিমুখ অবস্থানে চলে গেছে। এই যে সম্পর্ক মানে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকের সাথে শিক্ষার যে সম্পর্ক, সেই সম্পর্কটা কি, এই যে সম্পর্কটা নির্ণয় সেটাই হচ্ছে সংশ্লেষ। ঠিক আছে, তার মানে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার কাছে একটি পজিটিভ ভূমিকা রেখে থাকে। হ্যাঁ, এই যে সম্পর্কগুলি আমরা জানতে পারবো সেটাই হচ্ছে সম্পর্কগুলি, এটাই হচ্ছে এক্ষেত্রে সম্পর্ক, এই সংশ্লেষ। এরপরে নেক্সট আমি আসি যে এই সংশ্লেষ যে আমরা বলছি সম্পর্ক, এই সম্পর্কটা আছে কিনা এটা সাধারণ ইন জেনারেল আমরা বলতে পারি, কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি যেহেতু পরিসংখ্যান কি করে, পরিসংখ্যান হচ্ছে পরিমাপ করে। পরিসংখ্যান কি করবে, পরিমাপ করবে, সেটা কি ধরনের পরিমাপ, এর মধ্যে সম্পর্ক আছে কিনা।
থাকলে কি পরিমাণ সম্পর্ক আছে তা নির্ণয় করা হবে সংশ্লেষাঙ্কের মাধ্যমে। সংশ্লেষাঙ্ক মানে সম্পর্ক নির্ণয়ের পদ্ধতি, তবে সেই সম্পর্কটা অবশ্যই সরল রৈখিক সম্পর্ক, অর্থাৎ আমরা সরল রেখার মাধ্যমে, সরল রেখা বলতে কি বুঝি, হ্যাঁ, এই বক্ররেখা হতে পারে, সরল রেখা, অর্থাৎ আমরা ওই যে দ্বিচলকের কথা বলছি, এখানে যে দুটি বৈশিষ্ট্য মানে দ্বিচলক। যেমন একটি মানুষের, আমরা যদি ক্লাসের স্টুডেন্টদের, যে একটি ক্লাসে একটা সেকশনে যদি 70 জন স্টুডেন্ট থাকে, তাহলে এই 70 জন স্টুডেন্টের ওজন এবং উচ্চতা যদি আমরা কালেক্ট করি, তাদের ওজন এবং উচ্চতার যে সম্পর্ক, হ্যাঁ, সেটা নির্ণয়ের যে পদ্ধতি সেটা হবে সংশ্লেষাঙ্ক। আর এই যে ওজন এবং উচ্চতা মানে 70 জনের জন্য আমি 70টা পেয়ার পেয়ার পেয়ে থাকবো, পেয়ার মানে জোড়া 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 মান পেয়ে থাকবো। এই জোড়া মানগুলোকে যখন আমরা ইয়েতে একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব, সেই চিত্রটা যদি সরল রৈখিক সম্পর্ক নির্দেশ করে, আর সেই সরল রৈখিক সম্পর্কটার মাত্রা নির্ণয় করার যে পদ্ধতি সেটাই সংশ্লেষাঙ্ক। আর যদি সেটা বক্ররৈখিক হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু সংশ্লেষাঙ্ক নির্ণয় করতে পারি না। ঠিক আছে, এখন এরপরে আসি এই সংশ্লেষাঙ্ক মানে এই পদ্ধতি নির্ণয়ের যে সূত্র, সেই সূত্রটা দিয়েছেন কার্ল পিয়ারসন। সূত্রটা দিয়েছেন কে? কার্ল পিয়ারসন সূত্রটা দিয়েছেন। এই কার্ল পিয়ারসনের সূত্র, ওটা হচ্ছে, দেখি আমরা, আর কোরিলেশনকে আর দ্বারা প্রকাশ করা হয়, মানে রিলেশনকে আর দ্বারা নির্দেশ করা হয়, আর সমান সমান সামেশন x মাইনাস x বার ইন্টু y মাইনাস y বার ডিভাইডেড বাই রুট ওভার সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার সামেশন y মাইনাস y বার হোল স্কয়ার। হ্যাঁ, এই যে যেমন আমি ওজন উচ্চতার কথা বললাম, যে ওজন উচ্চতার মধ্যে ওজন যদি x হয়, উচ্চতা যদি y হয়, তাহলে ওজনের গড় হবে x বার, উচ্চতার গড় হবে y বার। আর এই যে 70 জন স্টুডেন্টের কথা বলেছি, প্রথম স্টুডেন্টের ক্ষেত্রে আমি যে মানটা পাবো, সেই যে জোড়া মানটা পাবো, সেটাকে আমরা প্রকাশ করে থাকবো x1 y1। দ্বিতীয় স্টুডেন্টের ক্ষেত্রে যে মানটা পাবো সেটা x2 y2। এইভাবে 70 মানে 70তম স্টুডেন্টের ক্ষেত্রে যে মানটা পাবো সেটা হবে x70 y70, অর্থাৎ x and y। হ্যাঁ, এই জোড়া মানগুলোর সম্পর্কটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর এই আর এর সূত্র প্রকাশ করেছেন কে? কার্ল পিয়ারসন। আচ্ছা, কার্ল পিয়ারসনের এই যে সূত্রটা প্রদান করেছেন, এটাকে তাত্ত্বিক সূত্র বলা হয়। এই তাত্ত্বিক সূত্রটাকে সিম্পলিফিকেশনের মাধ্যমে, অর্থাৎ সরলীকরণ করে আমরা পরবর্তী দ্বিতীয় যে সূত্রটা এটা পেতে পারি, অর্থাৎ x এবং x মাইনাস x বার ইন্টু y মাইনাস y বার, অর্থাৎ এই দুটাকে গুণ করে সামেশনটাকে যদি আলাদা করে দেয় আমি উপরের অংশটা পাবো, ঠিক একইভাবে নিচেরটা আমি সিম্পলিফিকেশনের মাধ্যমে পাবো, মানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র লিখে, যেটা আমি বিস্তার পরিমাপে এই সূত্রগুলো ব্যাখ্যা দিয়েছিলাম কি করে আসে। আর তৃতীয় যে সূত্রটা সেটা হচ্ছে সামেশন x মাইনাস x বার ইন্টু y মাইনাস y বার ডিভাইডেড বাই n, অর্থাৎ হর ও লবকে যদি আমি n দ্বারা ভাগ করে দেই, উপরের যে সূত্রটা পাওয়া যাবে সামেশন x মাইনাস x বার ইন্টু সামেশন y মাইনাস y বার, হ্যাঁ, এখানে যে সূত্রটা পাওয়া যাবে সেই সূত্রটা সেই সূত্রটাকে কোভেরিয়েন্স অর্থাৎ সহবেদাঙ্কের মাধ্যমে প্রকাশ করা হয়। আর নিচেও যেহেতু n দ্বারা ভাগ করবে, n যখন রুটের ভিতরে চলে যাবে সেটা হবে n স্কয়ার, আর সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n বলতে আমরা বুঝি সিগমা x স্কয়ার, আর সামেশন y মাইনাস y বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n বলতে আমরা বুঝি সিগমা y স্কয়ার, আর সেটা রুট করে ফেললে স্কয়ার গুলো উঠে যায়। এটা হচ্ছে r সমান সমান কোভেরিয়েন্স অফ xy ডিভাইডেড বাই সিগমা x ইনটু সিগমা y। ঠিক আছে, এরপরে আমরা আসি, এই গেল সংশ্লেষাঙ্ক কাকে বলে। এখন এর পরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে সংশ্লেষের প্রকারভেদ। হ্যাঁ, আমরা সহজ সংশ্লেষ পড়ছি, এই সংশ্লেষের প্রকার। সহজ সংশ্লেষ, এই সহজ সংশ্লেষটা দুটা চলকের মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটা প্রথমত সাধারণত 3 ধরনের হয়ে থাকে, সেটা হতে পারে ধনাত্মক সংশ্লেষ, ঋণাত্মক সংশ্লেষ এবং শূন্য সংশ্লেষ। ধনাত্মক সংশ্লেষ বলতে আমি কি বুঝি? ধনাত্মক সংশ্লেষ বলতে আমরা বুঝি যদি পরিবর্তনটা, এই যে দুটি চলকের মধ্যকার যে সম্পর্ক, এই সম্পর্কের পরিবর্তনটা যদি একই দিকে হয়, অর্থাৎ আমরা জানি যে একটি চলকের মান বৃদ্ধি পেলে যদি অন্য চলকের মান বৃদ্ধি পায়, বা একটি চলকের মান হ্রাস পেলে যদি অন্য চলকের মান হ্রাস পায়, অর্থাৎ একই দিকে হয়, তবে সেটা হবে ধনাত্মক সংশ্লেষ। হ্যাঁ, যেমন এই মাত্রই ওজন উচ্চতার যে কথাটা বললাম, আমরা জানি যে উচ্চতা বৃদ্ধি পেলে ওজন বৃদ্ধি পাবেই। হ্যাঁ, উচ্চতা বৃদ্ধি পেলে ওজন বৃদ্ধি পেতে থাকে, এটা হলো ধনাত্মক সংশ্লেষ।
এরপরে আসো ঋণাত্মক সংশ্লেষ। ঋণাত্মক সংশ্লেষ হচ্ছে বিপরীত দিকে সম্পর্ক। এই যে আমি লিখে রেখেছি দেখো ছোট করে, বিপরীত দিকে সম্পর্ক। তার মানে একটা যদি বৃদ্ধি পায় অন্যটা হ্রাস পাবে। তাহলে সেটি কি ধরনের সম্পর্ক হতে পারে? সেটি যেমন হতে পারে যে মূল্য বৃদ্ধি পেলে চাহিদা কমে যায়। হ্যাঁ, বাজারে এখন যেমন সবজির বর্তমান অবস্থায় যে সবজির মূল্যটা বৃদ্ধি পেয়েছে, সে কারণে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার সাথে সেটা যেহেতু ও মানে মানুষের চাহিদাটা মানুষ কমিয়ে ফেলেছে। যতটুকু দরকার তার চেয়ে একটু কম কিনছে। ঠিক সেভাবে যেকোনো জিনিসের দাম যখন বৃদ্ধি পায় তখন মানুষ খরচটাকে একটু কমিয়ে নিয়ে আসে। কারণ দাম বৃদ্ধি পেলে কিন্তু আয় বৃদ্ধি পায় না। হ্যাঁ? তার মানে সম্পর্কটা বিপরীত। একটা বাড়লে আরেকটা কমে যায়। এরকম যদি হয় তবে তখন আবার যেমন কোনো জিনিস মানুষের যদি আয় বাড়ে তখন তার চাহিদাও বাড়ে। হ্যাঁ? তখন সে বেশি কিনতে চায়। সেটা হলো ধনাত্মক। আর যখন মানুষের ওই জিনিসের দাম বৃদ্ধি পায় তখন মানুষের চাহিদা কমে যায়। এটা হলো ঋণাত্মক সম্পর্ক, বিপরীত সম্পর্ক। আর শূন্য সংশ্লেষ হচ্ছে একটা বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। অন্যটা তার ফলে কি পরিবর্তন হয় সেটা যদি বোঝা না যায় বা সেটা যদি অপরিবর্তিত থাকে তবে তাকে বলা হবে শূন্য সংশ্লেষ। এই যে আমরা সংশ্লেষ সম্পর্ক নির্ণয়ের যে সূত্রটা দেখে এসেছি আর, সে আর এর মান সর্বোচ্চ হতে পারে 1, সর্বনিম্ন হতে পারে -1। অর্থাৎ যখন ধনাত্মক সংশ্লেষ এবং সেটা যখন দুটার একটার পরিবর্তন অন্যটা যদি একই রকম ভাবে পরিবর্তিত হয় তবে সেটা হবে পূর্ণ ধনাত্মক, অর্থাৎ আর এর মান 1। দেখো এই যে ধনাত্মক সংশ্লেষ দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ ধনাত্মক আর একটা হচ্ছে আংশিক ধনাত্মক। পূর্ণ ধনাত্মক সংশ্লেষ কাকে বলে? যদি পূর্ণ ধনাত্মক সংশ্লেষ হচ্ছে সেই ধরনের সম্পর্ক যদি চলক একটার মানের পরিবর্তনে অন্যটার মানের পরিবর্তনটা আর যে পরিবর্তন হয় সেই পরিবর্তনটা যদি অনুপাতটা সমান থাকে, এটা একটা চলকের মান থেকে অন্য চলকের মানের যে পরিবর্তনটা হচ্ছে প্রতিটা এককে যদি সেই পরিবর্তনটা আর অনুপাত সমান থাকে তবে তাকে বলা হয় পূর্ণ ধনাত্মক সংশ্লেষ। আর আংশিক ধনাত্মক হচ্ছে পরিবর্তনটা একই দিকে হবে, একটা বৃদ্ধিতে অন্যটা বৃদ্ধি পাবে বা একটা হ্রাস পেলে অন্যটা হ্রাস পাবে, তবে সেই পরিবর্তনের অনুপাতটা যদি সমান না থাকে তবে তাকে বলা হবে আংশিক ধনাত্মক সংশ্লেষ। ঠিক আছে? অনুপাত সমান আর অনুপাত সমান নয়। অনুপাত সমান হলে পূর্ণ, অনুপাত সমান না হলে অসমান হলে আংশিক। আর একই দিকে পরিবর্তন হলে ধনাত্মক, একই দিকে পরিবর্তন ধনাত্মক। তাহলে পূর্ণ ধনাত্মক মানে অনুপাত সমান এবং একই দিকে পরিবর্তন। আর অনুপাত অসমান কিন্তু একই দিকে পরিবর্তন, সেটা হলো আংশিক ধনাত্মক। তাহলে ঋণাত্মক সংশ্লেষও ঠিক একইভাবে পূর্ণ ঋণাত্মক এবং আংশিক ঋণাত্মক। পূর্ণ ঋণাত্মক কি? ঋণাত্মক হলে আমরা বুঝবো যে বিপরীত দিকে একটা বৃদ্ধি পাবে আর একটা হ্রাস পাবে। আর পূর্ণ মানেই হচ্ছে সম হারে পরিবর্তন হবে। সমহারে পরিবর্তন বলতে একটার মান বৃদ্ধি পেলে অন্যটার মান যে হ্রাস পাবে, এই বৃদ্ধির সাথে হ্রাসের যে অনুপাত সে অনুপাতটা সকল ক্ষেত্রে যদি সমান থাকে তবে তাকে বলা হবে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। আংশিক ঋণাত্মক যদি অনুপাতটা সমান না থাকে তবে সেটা হবে আংশিক ঋণাত্মক সংশ্লেষ। আর শূন্য সংশ্লেষ আমি তো বললামই যে শূন্য সংশ্লেষ মানে কি হচ্ছে পরিবর্তন, একটা বাড়লে অন্যটা বাড়ছে না কমছে না স্থির থাকছে, এরকম যদি কিছু বোঝা না যায় তবে তাকে বলা হবে শূন্য সংশ্লেষ। তাহলে পূর্ণ ধনাত্মক সংশ্লেষের ক্ষেত্রে আর এর মান হয় 1, আংশিক ধনাত্মকের ক্ষেত্রে আর এর মান হয় পজিটিভ ধনাত্মক, তবে শূন্যের চেয়ে বড় কিন্তু একের চেয়ে ছোট। আর পূর্ণ ঋণাত্মকের ক্ষেত্রে আর এর মান হয় -1, আর আংশিক ঋণাত্মকের ক্ষেত্রে আর এর মান হয় নেগেটিভ এবং সেটা হয় -1 অপেক্ষা বড় কিন্তু শূন্য অপেক্ষা ছোট। আর শূন্য সংশ্লেষের ক্ষেত্রে আর এর মান হয় 0। আমরা যতটুকু সংশ্লেষ আলোচনা করলাম এখান থেকে আমাদের প্রশ্ন হতে পারে সংশ্লেষ কি? এগুলি হলো জ্ঞানমূলক প্রশ্ন। সংশ্লেষ কি, সহজ সংশ্লেষ কি, ধনাত্মক সংশ্লেষ কি, ঋণাত্মক সংশ্লেষ কি, এগুলি যখন সংজ্ঞা চায় শুধুমাত্র সংজ্ঞাটাই লিখবো, তখন সেটা হবে জ্ঞানমূলক প্রশ্ন। দ্বিতীয়ত আমাদের যে এসে থাকে প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন। এখানে এই পর্যন্ত আমি যে আলোচনাটা করলাম এখানে অনুধাবনের অনেক প্রশ্ন তৈরি হতে পারে। যেমন আমাদেরকে বলতে পারে কখন, হ্যাঁ, না আর এর মান 0.85
বলতে কি বুঝো ব্যাখ্যা করো। আর এর মান 0.85 বলতে কি বুঝো ব্যাখ্যা করো। এই যে আমি যে আলোচনাটা করেছি, এই আলোচনার মধ্যে কিন্তু এটা বলে ফেলেছি দেখো। আমরা জানি যে সংশ্লেষ কি? সংশ্লেষ হচ্ছে দুটি চলকের মধ্যকার সম্পর্ক। এই সম্পর্কটা আর মান, এই সম্পর্কের মাত্রা -1 থেকে +1 পর্যন্ত হতে পারে। হ্যাঁ? যখন মানটা ধনাত্মক হয় তখন এর মধ্যে ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান হয়, এবং যখন এই মানটা দশমিক মানে ভগ্নাংশ আসে তখন সেটা হয় আংশিক ধনাত্মক সংশ্লেষ। অর্থাৎ ভগ্নাংশ বলতে কি বোঝায়? প্রকৃত ভগ্নাংশ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ১ অপেক্ষা ছোট কিন্তু ০ অপেক্ষা বড়। আমরা জানি আংশিক ধনাত্মক সংশ্লেষের ক্ষেত্রে দুটি চলকের মধ্যকার সম্পর্কটা কি হয়? একই দিকের হয়, তবে সম্পর্কের যে অনুপাতটা, পরিবর্তনের যে অনুপাতটা সেটা সমান হয় না, অসমহারে হয়। আর তখন তার মান 0 অপেক্ষা বড় এবং ১ অপেক্ষা ছোট হয়। 0.85 বলতে তাই বোঝায়, সে কারণে এটা আংশিক ধনাত্মক সংশ্লেষ। ঠিক আছে? যদি 0.85 বলতে কি বুঝে ব্যাখ্যা করো, তাহলে আমরা এইভাবে ব্যাখ্যাটা দিব। R = 0.85, অর্থাৎ এই মানটি ধনাত্মক মান এবং এটি প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ এটি 0 অপেক্ষা ছোট, ১ অপেক্ষা বড়। আর আমরা সংশ্লেষের ক্ষেত্রে জানি, তো পরবর্তীতে প্যারায় আমরা লিখব সংশ্লেষের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান -1 এবং সর্বোচ্চ মান +1। আংশিক ধনাত্মক সংশ্লেষ হচ্ছে সেই সম্পর্ক যে ক্ষেত্রে আর এর মান মানে চলকের পরিবর্তনটা কি হবে? একই দিকে হবে, তবে চলকের পরিবর্তনের অনুপাতটা সমান হয় না। তো সেটাই হচ্ছে আংশিক ধনাত্মক। আর এই ক্ষেত্রে আর এর মান আংশিক ধনাত্মক। চলকের মধ্যে আংশিক ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান। এইভাবে আমাদের ব্যাখ্যাগুলো দিতে হবে। ঠিক আছে? তারপরে আমাদেরকে যেমন সৃজনশীল ইয়েতে এমসিকিউর প্রশ্ন করতে পারে যে আর ইকুয়াল টু কখন কখন চলকদ্বয়ের সম্পর্ক আংশিক ঋণাত্মক হয়? আর ইকুয়াল টু 0 হলে, আর ইকুয়াল টু -1 হলে, আর ইকুয়াল টু -0.85 হলে, আর ইজ গ্রেটার দ্যান 1 হলে। কোন ক্ষেত্রে? হ্যাঁ? তাহলে আমরা সেই সূত্র, আমরা জিনিসগুলোকে বারবার মনে করার চেষ্টা করব যে আসলে ধনাত্মকের ক্ষেত্রে মান কি হবে, ঋণাত্মকের ক্ষেত্রে মান কি হবে, আংশিকের ক্ষেত্রে কি হবে, পূর্ণর ক্ষেত্রে কি হবে, শূন্যর ক্ষেত্রে কি হবে। একদম সহজ, সিম্পল সম্পর্ক। মানে 100% সম্পর্ক যদি থাকে সেটাই পূর্ণ। 100% বলতে কি বোঝাচ্ছে? যে ১ মান যদি ১ হয়ে যায় তার মানে পূর্ণ সম্পর্ক। ১ এর চেয়ে যদি কম হয়ে যায় তার মানে আংশিক সম্পর্ক। মানটা যদি ধনাত্মক হয় তার মানে আংশিক ধনাত্মক সম্পর্ক। মানটা যদি ঋণাত্মক তার মানে আংশিক ঋণাত্মক সম্পর্ক। মানটা যদি 0 হয় তাহলে শূন্য সম্পর্ক। এই হচ্ছে আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়গুলো এই ছিল, এবং এ থেকে তোমরা মানে স্বাভাবিক যে আমরা আমাদের সচরাচর জীবনে আমরা যে ধরনের চলকগুলো ব্যবহার করে থাকি, হ্যাঁ? এই চলকগুলোর মধ্যে সম্পর্কগুলো আমরা তথ্য থেকে নির্ণয় করতে পারবো এবং জীবনে ব্যবহার করতে পারবো। আর সেই সাথে সাথে আমি আশা করব তোমরা এই পড়াগুলো বই খুলবে, বই খুলে পড়বে এবং আমাদের বাস্তব জীবনের সাথে মিলিয়ে সলভ করার চেষ্টা করবে। কারণ আমাদের যে এখন যে সৃজনশীল সময় মানে সৃজনশীল পরীক্ষা হয়, এখানে অনেক উদাহরণ আসবে যা তুমি তোমার আইডিয়া থেকে ব্যাখ্যা করে দেখতে হবে। ঠিক আছে? আজকের পাঠ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শুরু করছি। শেষ করছি। আল্লাহ হাফেজ।